সালাম এবং শুভ সন্ধ্যা সবাইকে। রাষ্ট্রকল্প লাইব্রেরি অনেক দিনের ওরা নির্জীব অবস্থায় ছিল। এটা অভ্যুত্থানের আগে আমরা স্টেট মিশন শব্দের বাংলা অনুবাদ হিসাবে ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি যেটা ছিল আগে, সেটার একটা সহযোগী বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান হিসেবে এটা শুরু করা হয়েছিল, এবং যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক চিন্তা এবং দর্শন সম্বন্ধে বোঝাপড়া তৈরি হয়, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক উদ্যোগের মতোই এই উদ্যোগও পিছিয়ে পড়েছিল, তারা আজকে আয়োজন করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি মনে করি বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসেই রাজনৈতিক শিক্ষা এবং রাজনৈতিক পরিষদ তৈরির যে লড়াই আমরা শুরু করেছিলাম এক সময়, সেই লড়াইটা চালু রাখা উচিত। পথ ভাগ হয়ে গিয়েছে। আমরা যে রাজনৈতিক দল মানুষের স্বপ্ন ছিল, সেই রাজনৈতিক দল একটা ভুল পদক্ষেপ নিয়েছে। সেই ভুল পদক্ষেপ নেওয়ার কারণে আমি সেটার সাথে নেই। আর গণ অভ্যুত্থানের সময়ে যেই সময়টা ছিল, সেই সময়টা আর এর আগেও যখন আমার কাজের ধরন ছিল বুদ্ধিবৃত্তিকভাবে এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সাথে যোগাযোগের মাধ্যমে একটা ক্ষেত্র প্রস্তুত করা, সেই ক্ষেত্র হয়তো প্রস্তুত করতে পেরেছি বা কিছুটা কাজ করতে পারছি। কিন্তু এখন আমাদের জন্য যেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের সামনের দিনগুলোকে দেখতে পারা, এবং সামনের দিনগুলো দেখার জন্য অতীত দেখা গুরুত্বপূর্ণ। আজকে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখন গণভোটের জন্য সবাইকে বলছে এবং রাষ্ট্রের পুনর্গঠনের কথা বলছে, কিন্তু আমি একটু ইতিহাসের দিকে ফিরে যেতে চাই। আমাদের এই বাংলাদেশ শুধুমাত্র রাষ্ট্রের প্রশ্ন বা রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়, বরং আমরা যেই সমাজে বসবাস করি, বাঙালির যদি বলি, অথবা আরো একটু স্পেসিফাই করে বললে বাঙালি মুসলমানের সমাজ, এবং বাঙালি মুসলমানের সাথে সাথে বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান, এই সবগুলো সমাজের সম্মিলনে আমরা যে বাঙালি, এই যে আমরা জাতি হিসেবে দাঁড়ালাম, এই জাতি হিসেবে দাঁড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে সংস্কার। কেন? কারণ আজকে বাঙালি এখানকার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো ছাত্র পড়তে আসে, শিক্ষার্থীরা পড়তে আসে, এই পড়তে আসার কারণ হচ্ছে আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন, তারা অনেকগুলো সংস্কার উদ্যোগ নিয়েছিলেন বলে আজকে সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটির কারণে আমাদের বাপদাদারা কিছুটা পড়াশোনার সুযোগ পেয়েছে, তারা কিছুটা পড়াশোনা করে আমাদেরকে পাঠানোর সামর্থ্য অর্জন করছে, আমরা পড়াশোনা করতেছি বা করেছি। তো এই যে সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি, যেটা শেরেবাংলায় প্রতিপক্ষের মন্ত্রিত্বের সময় সবচেয়ে শক্তিশালী ভাবে ধরা পড়ে, যদি আপনারা দেখেন, সেটা আপনার টেনেন্সি বিষয় হোক, কৃষকদের আপনার কর রেয়াতের বিষয় হোক, সেটা প্রাইমারি শিক্ষা বিষয় হোক, সেটা দোকান মালিকদের সমস্যা সমাধানের বিষয় হোক, সবগুলো জায়গায় যেখানে বাঙালি মুসলমান বিশেষ করে পিছিয়ে পড়েছিল, সেখানে তারা যে সংস্কারগুলো করেছিলেন, এই জন্য পাকিস্তান আন্দোলনের ভিতর দিয়ে পাকিস্তান রাষ্ট্র হয়েছে। আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম। সেই পূর্ব পাকিস্তানে সোহরাওয়ার্দী সাহেব হোসেন শহীদ সোহরাওয়ার্দী, উনি যখন সংস্কারের চেষ্টা করলেন, ওনার ক্ষমতা মেয়াদ যে এতটুকু কম, এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ক্ষমতার যারা অংশীদার, তারা সংস্কার বিরোধী ছিল। ফলে ওনাকে ইস্কান্দার মির্জা, যিনি প্রেসিডেন্ট ছিলেন, ওনার
সলায় এবং ওনার চক্রান্ত, যেটাই বলেন, চক্রান্ত বেশি দিন টিকে না, চক্রান্ত খুবই খারাপ জিনিস। উনিও পরে আইয়ুব খানের কাছে পরাজিত হয়েছেন। তো বিষয়টা হচ্ছে সোহরাওয়ার্দী যেখানে ফেল করছেন, শেরে বাংলায় কে ফজলুল হকও ফেল করতেন যদি না, এবং ফেল করছেনও, কিছু একটা দীর্ঘ সময় লাগছে তাকে এই কাজগুলো করতে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জাতীয় পুঁজি তো আপনি ধ্বংস করতে পারবেন না, এটাকে আপনার রিডিস্ট্রিবিউট করার কথা ছিল, আপনি থার্ডটাও পারলেন। আপনি যদি চতুর্থ প্রশ্ন যে নতুন বন্দোবস্ত বলতে কি বুঝিয়েছি যদি বলি, যেহেতু আমি এটা লিখেছি, আমি এটার দায়িত্ব নিয়ে বলতেছি। যারা এটা লিখে বিশ্বাস করে না এবং এটার সাথে বেইমানি করছে তারা তো বুঝতে পারবে না। ফোর্থ কোয়েশ্চেনটা কি? ফোর্থ কোয়েশ্চেনটা হচ্ছে আপনাকে এই যে মিডিয়া ইকোসিস্টেম, সিভিল সোসাইটি ইকোসিস্টেম, কালচারাল ইকোসিস্টেম, কালচারাল হেজুমনির কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাকে ডিল করার কথা ছিল। এরা শেখ হাসিনাকে জ্যান্ত রেখেছে, এরা শেখ হাসিনার আবে হায়াত ছিল, শেখ হাসিনার জন্য এরা আবে হায়াত ছিল। সেই জিনিসগুলোকে কি কোনো রকম আপনার ডিসমেন্টল করা গেছে? না। আপনি যদি বলেন, এবার বলেন যে ভাই আপনি তো মিডিয়ার দায়িত্ব ছিলেন, আপনি কি করলেন? এখানে অনেক মিডিয়ার লোকরা আছে, আমি নিজের দায়িত্ব জবাব দিতে বাধ্য জনগণের কাছে, কারণ জনগণ আমাকে ওখানে পাঠাইছে। আমার নিজের কোনো সক্ষমতা ছিল না, যতটুকু আমি আমার নিজের বুদ্ধি সাহস দিয়ে যতটুকু এগোতে পেরেছি, কিন্তু অবশ্যই জনগণের রক্তের বিনিময়ে আমরা ওখানে গেছি, আমি জনগণের কাছে জবাব দিয়ে করতে বাধ্য। আমি ওখান থেকে বলতেছি, আপনি যদি অলিগার্কদেরকে না ধরেন, আপনি সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির কাউকে না ধরেন, আপনি আজকে বলেন সচিব কয়জনকে আপনারা জেলে দিছে? সচিবরা এখনো বাড়ি দ্বারা ডিওএইচএসে বসে আছে, ওরা রিল্যাক্সে জীবনযাপন করতেছে। আপনি গ্রেপ্তার করলেন, আপনার এই যে গ্রেপ্তারের পরবর্তী ছেড়ে পালিয়ে গেছে, এটা আমরা তো শুধুমাত্র সমালোচনার জন্য কয়েকটা জিনিস আছে আমাদের, সেটাই আমরা করি। শুধু ক্যান্টনমেন্টে পালিয়ে যায়নি, বরং এর বাইরেও অনেক আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে অনেক লোক বেরিয়ে গেছে, এই দেশ থেকে পালিয়ে গেছে। অনেক সচিব, আমলা, যাদেরকে আমি যখন জনপ্রশাসন কমিটির সেক্রেটারি ছিলাম, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা সেখানে চেষ্টা করেছি আওয়ামী লীগের এবং যারা ফেসিবাদের দালাল ছিল সেই সচিবদের বাদ দেওয়ার জন্য, কিন্তু আমরা বাদ দিতে পারিনি কেন? সেই জবাব আমি দিব। আমি ইউজুয়ালি বাসা থেকে বের হই না শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে, কারণ সিকিউরিটি কনসার্ন। আর আপনারা বলতে পারেন আপনার শুধু সিকিউরিটি কনসার্ন, আমাদের সিকিউরিটি কনসার্ন আছে, বিকজ উই স্পোক দ্য ট্রুথ, এবং এই জন্য মন্ত্রণালয়ের শেষ 4 মাস আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। তো মিডিয়ার কথাতে আসে, তো মিডিয়াতে আপনি যদি মিডিয়াকে করতে বলেন, যদি আপনি বলেন মিডিয়াকে ভাই মিডিয়া সামলানোর জন্য আপনার অলিগার্ক সামলাইতে হবে, আপনার পুঁজিপতিদের সামলাইতে হবে, যারা মিডিয়াতে ইনভেস্ট করে তাদেরকে সামলাইতে হবে। আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। আপনি যারা সরাসরি হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে যাবে এবং বিভিন্ন বড় বড় এখন রাজনৈতিক দলের নেতাদের সাথে হ্যান্ডশেক করবে, তাহলে আপনি কিভাবে পরিবর্তন করবেন? আপনারও তো এই বাংলাদেশে থাকতে হবে, আপনাকেও তো এখানে এই এত শত্রু পরিবেষ্টিত, এত কম্প্রোমাইজিং এলিমেন্টের সামনে আপনি কোনো সাহসী ভূমিকা রাখা আপনার জন্য খুবই কঠিন। এবং আমি যতটুকু সাহস দেখাইতে যাব ততটুকুই বলা হবে যে উনি ব্যর্থ এই জন্যই, কারণ হচ্ছে যে এখানে যদি রাষ্ট্রের আরো অন্যান্য অঙ্গ যদি আমাকে সাপোর্ট না দেয়, যদি যাকে দালালি করার অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে যদি হাইকোর্ট থেকে ছাড়া পেয়ে আবার দালালি করার সুযোগ পায়, এটা তো আমার দায় না। যারা অলিগার্করা যারা টাকা দিয়েছে তাদেরকে আপনি গ্রেপ্তার করলেন না, তাদেরকে বিচারের আওতায় আনলেন না, তারা এখনো ফান্ডিং করে যাচ্ছে এবং তারা ভুলের পর ভুল এবং মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, তাদেরকে আপনি ধরবেন না। এটা তথ্য মন্ত্রণালয়ের কাজ না, তথ্য মন্ত্রণালয়ের কাজ না। আমি শেখ মুজিব হইতে চাই না যে আমি পত্রিকা বন্ধ করে দিব, মিডিয়া বন্ধ করে দিব। বরং আমরা চেয়েছিলাম যে নতুন মিডিয়া দিব। নতুন মিডিয়া কি আমাদেরকে দিতে দেওয়া হয়েছে? আমি বললাম তো, শেষ 4 মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি। কেন কাজ করতে দেওয়া হয়নি? কারণ আমরা চেয়েছিলাম নতুন মিডিয়া আসুক, পুরাতন মিডিয়ার বদলে নতুন মিডিয়া আসুক। 5-7টা নতুন মিডিয়া আসছে, আপনারা জানেন, যারা ছোট কাজ করতেছে, ওরা কিছু ভালো কাজ অভ্যুত্থানের পক্ষে, জুলাইয়ের পক্ষে, এই তরুণদের পক্ষে কাজ করা শুরু করছে। এতেই পুরাতন বন্দোবস্তের যারা আছেন তাদের যথেষ্ট পরিমাণ ভীতি সঞ্চার হয়েছে
তারা যাতে কোনোভাবে আমরা কাজ না করতে পারি সেই ব্যবস্থা করেছে। তো এই পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তে পদার্পণের যে 4টা কথা বললাম, যে আপনার ক্ষমতার কাঠামোর পুনর্বিন্যাস লাগবে, সম্পদ এবং আপনার ভূমির পুনর্বিন্যাস লাগবে, আপনার এই যে ন্যাশনাল ক্যাপিটাল বা জাতীয় পুঁজি যাকে বলি আমরা, সেটার পুনর্বিন্যাস লাগবে। সেটার পুনর্বিন্যাসের ক্ষেত্রে অলিগার্কদের অথবা দুর্নীতিবাজদের অথবা এখানকার যে সিস্টেমেটিক যে রিপ্রেশন আছে, এখানের সাথে জড়িত যে আমলারা আছে, তাদেরকে আপনাকে ধরতে হবে, ডিসমেন্টেল করতে হবে। থার্ড যেটা বললাম, সিভিল সোসাইটি এবং কালচারাল যে সফট পাওয়ার আওয়ামী লীগের জন্য আবে হায়াত ছিল, সেই সফট পাওয়ারকে ডিসমেন্টেল করতে হবে। এর কোনোটাই সম্ভব হয়নি। ফলে রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্নটা অথবা নতুন বন্দোবস্তের প্রশ্নটা আজকে মানুষের কাছে হাসির খোরাক। আজকে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়, বক্তৃতা হয়, জোশিলা বক্তৃতা হয়, এই করে ফেলবো, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা, কিন্তু আমরা করতে পারিনি। কেন করতে পারি নাই? কারণ পুরাতন বন্দোবস্তের লোকদেরকে বসিয়ে নতুন বন্দোবস্ত সম্ভব না, অথবা পুরাতন বন্দোবস্তের সাথে আতাত করে, পুরাতন বন্দোবস্তের কাছে সমর্পণ করে কোনো নতুন বন্দোবস্ত সম্ভব না। আমরা যদি সাহস করতে পারতাম, আমরা যদি যে সাহস আমাদের 5ই আগস্টের আগের দিনও ছিল, সেই সাহসটা যদি আজকেও থাকতো, ইনক্লুডিং মাইসেলফ, তাহলে আমরা যে নতুন বন্দোবস্ত করতে পারতাম। আমরা এতক্ষণে ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস করে ফেলতাম। আমরা এটার জন্য সংসদ বসাইতাম না, নতুন রিফর্ম কি বলে, রিফর্ম অ্যাসেম্বলি আরো কি বলে, এগুলো করতে হইতো না, গণভোটের প্যারায় আমাদের যাইতে হইতো না, গণপরিষদেই বাস্তবতা ছিল। আমার এখন মনে পড়ে, একটু পরে আলী রায় স্যার কথা বলুন, আলী রায় স্যারকে যখন আমরা বলছিলাম, আমরা 3জন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, যে আপনি আসেন দেশে, সংবিধান পুনর্লিখিত হবে। ওই সময় আমি সংবিধান কমিশনের মেম্বার ছিলাম, ওইখানে আমার বক্তব্য দেখবেন। আমরা বলছিলাম যে সংবিধান পুনর্লিখন হবে। সেই পুনর্লিখন থেকে এখন সংবিধান যে বদলাবেন, এটা পুরাটা চলে গেছে আরেকটা গভর্নমেন্টের হাতে। এই যে ব্যাক স্লাইডিংটা হইল, এটাই যে সমর্পণ করা পুরানো বন্দোবস্তের লোকদের কাছে। সেটাও আমরা করতে পারিনি। আজকে এখন আমরা বলতেছি যে গণভোট দেন, তারপরে আমরা কিছু একটা করব। সেই প্রমিস কি রাখা হবে, সেটা নিশ্চয়তা কি? কারণ গণভোটের কোনো লিগাল, আপনার লিগাল বলতে একটা লিগাল আর একটা কনস্টিটিউশনাল। আপনি সংবিধান পরিবর্তন করবেন, কিন্তু আপনার কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই, আপনার আছে লিগাল ভ্যালিডিটি। কোনটা প্রাধান্য পাবে? অবশ্যই কনস্টিটিউশন প্রাধান্য পাবে। তো এইরকম অনেকগুলো কোয়েশ্চেন আমরা বলার চেষ্টা করেছি, করার চেষ্টা করেছি। কোয়েশ্চেন করার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গভর্নমেন্টে থাকা অবস্থায়। এখনো হচ্ছি না এরকম না, এখনো হচ্ছি, কিন্তু আমি আমার পজিশনে একা হইলেও দাঁড়িয়ে থাকতে চেয়েছি এবং আমি একা দাঁড়িয়ে আছি। রাজনৈতিকভাবে যে বক্তব্য পুরাতন বন্দোবস্ত নতুন বন্দোবস্তের ব্যাপারে, আমি মনে করি অনেকদিন পরে আমি আমার পজিশন ক্লিয়ার করতে পেরেছি। রাজনৈতিক যে কথাটা আমি বলবো, আমরা যারা এখানে অভ্যুত্থানের আগে এখানে এই যে রাষ্ট্রকল্প বলেন, গুরুবার আড্ডা বলেন, আরো এই যে সিনে যোগ ছিল আমার নিজের পত্রিকা, আরো অনেকগুলো কালচারাল অ্যাক্টিভিটিস বলেন, এর মাধ্যমে আমরা কি চেয়েছিলাম? যে একটা নতুন রাজনৈতিক পরিষদ তৈরি হবে, একটা প্রজন্ম রাজনৈতিকভাবে শিক্ষিত হবে এবং তারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দিবে। কিন্তু আমরা কখনোই এটা চাই নাই যে একটা ধর্মপন্থী রাজনৈতিক দলের সাথে গিয়ে ওনারা আঘাত করবেন, ওনারা সমর্পণ করবেন। এটার জন্য আমরা এই রাষ্ট্রকল্প লাইব্রেরি করিনি, আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি করিনি, আমরা এনসিপি বা নাগরিক কমিটির সাথে কোনো পলিসি সাপোর্ট আমরা এই জন্য দিইনি। আমরা দিয়েছি যে একটা শক্তি সম্ভাবনা আকারে বাংলাদেশের জনগণের সামনে থাকবে, যেটা থার্ড ফোর্স আকারে থাকবে, যেটা মানুষকে বলবে যে এই পুরাতন বন্দোবস্ত যারা চায় তাদের বাইরে আমরা আপনাদের বয়স হইতে চাই। আমরা আপনাদেরকে এই যে আপনারা যেই আন্ডার প্রিভিলেজ পজিশন আছেন সেখান থেকে তুলে আনতে চাই। আমরা আপনাদের সোশ্যাল পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি নিশ্চিত করতে চাই। আমরা এই ক্ষমতার কাঠামো এবং সম্পদ এবং ভূমির পুনর্বিন্যাস করতে চাই। আমরা এই অলিগার্কি এবং এখানকার যে পুরা কাঠামো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, এটাকে পুনর্গঠন করতে চাই। আমরা বাংলাদেশের সিভিল সোসাইটি এবং কালচারাল যেই হেজুমনিটা আছে সেটাকে ভেঙে দিতে চাই। সেই কাজটা আমি মনে করি অন্য এই সব রাজনৈতিক দল নেতাদের চাইতে ও শহীদ ওসমান হাদি অনেক শক্তিশালীভাবে এই কাজটা করতে পারছে। আজকে এই জন্য আমরা ওনাকে স্মরণ করি এবং ওনাকে আমাদের বলতে হয় ওনার কথা। কারণ একটা লোক শহীদ মানে
তার নামটা অনেক সুন্দর। শহীদ মানে হচ্ছে যিনি সাক্ষ্য দেন, আর হাদি মানে হচ্ছে যিনি হচ্ছে পথ দেখান। তো উনি পথ দেখায় গিয়েছেন এই লড়াইয়ের জন্য, ডিসমেন্টল করার লড়াইটা। আমি যদি যে সিস্টেম আমাকে রিপ্রেজেন্ট করছে হাসিনার নামে, সেই সিস্টেমের কাছে আত্মসমর্পণ করি, যে সিস্টেমের অধীনে থেকে রাজনৈতিক দলগুলো অপারেট করছে এবং গত 2 বছরে পদে পদে সংস্কার বিচারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, বিচারের এবং বিভিন্ন তদন্ত কমিটিকে নিজেদের রাজনৈতিক বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করছে যেই রাজনৈতিক দলগুলা, সেই দলগুলোর কাছে গিয়ে আমার আত্মসমর্পণ করাটা, এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের হিস্ট্রিতে আমাদের ওই যে ভূতের পায়ে হাঁটার মতো। ভূতে যেরকম পিছে পায়ে হাঁটে, আমরা এখন পিছে হাঁটতেছি। তো আজকে আর বেশি কিছু বলার নাই, শুধু অনুরোধ থাকবে বাংলাদেশে এখানে যারা আছে অনেক তরুণ ছাত্রদেরকে দেখতেছি, এই অনুরোধ থাকবে যে আমরা যে স্বপ্নটা নিয়ে শুরু করেছিলাম সেই স্বপ্নটা জাগিয়ে রাখা। আমি আমার ব্যক্তিগতভাবে সামষ্টিকভাবে আমি আমার কাজ করে যাচ্ছি, চেষ্টা করতেছি। আমরা হয়তো কিছু একটা নতুন প্ল্যাটফর্ম করব বা কিছু একটা চেষ্টা করব, যে এখানেই আমরা সকল হই। আমরা অন্তত এই আশাটা বাঁচিয়ে রাখতে চাই যে বিকল্প সম্ভব। আমরা এই বিকল্প আমরা বলে যদি আমরা আবার পুরাতন দলের কাছে দাসখত দিই, তাহলে আর বিকল্প আমরা থাকি না। মানুষ আমাদেরকে বিশ্বাস এই জন্যই করে নাই, করবে না। তো আমি অনুরোধ থাকবে রাষ্ট্রকল্প লাইব্রেরি বলেন, এরকম ভাবে ক্যাম্পাসগুলোতে অন্তত বুদ্ধিবৃত্তিক ভাবে এই একটা ইন্টিগ্রিটির সাথে আমরা যাতে ওই সোল সার্চিংটা করে যাই। যেহেতু লড়াইটা পিছিয়ে গেছে, ভূতের পায়ে হাঁটা ধরছে আমার কমরেডরা, তাহলে লড়াইটা আরো দীর্ঘ, এটা দেখাই যাচ্ছে। যেহেতু লড়াইটা দীর্ঘ, ফলে আমাদের এই প্রস্তুতি দরকার, আবার নতুন ভাবে শেখা দরকার, বোঝা দরকার কোথায় আমরা ভুল করলাম, আমাদের ভুলগুলো সম্বন্ধে আমাদেরকে নিজেদেরকে আউটস্পোকেন হওয়া দরকার, নিজেদেরকে সব সময় জনগণের সামনে স্বচ্ছ রাখা দরকার, জবাবদিহি করা দরকার। নাহলে আমরা নতুন বন্দোবস্তের কথা বলাটা আমাদের সাজে না। তো এই কাজগুলো আমি মনে করি এখানে আপনারা যারা উপস্থিত আছেন তারা করবেন। রাজনৈতিক বক্তব্যবাজি, স্লোগানবাজি এগুলো অনেক চলবে, এগুলো দরকার আছে, একটা দেশে এগুলো চলে, এগুলো কালচার। কিন্তু এর বাইরেও আমরা যে কালচারটাই চাইছিলাম অন্তঃসলীলা হয়ে, যে প্রত্যেকটা ছাত্র নাগরিকদের মধ্যে অন্তত বুঝ ব্যবস্থা যাতে গ্রো করে। অভ্যুত্থান আমাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছে, আবার রাজনৈতিক দলগুলোর ভূমিকা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। এই যে খেলা, এই খেলায় আমাদেরকে কখন আমরা যাতে একবারে একটা বড় পুশ দিতে পারি, একটা সফল জায়গায় পৌঁছাইতে পারি, মানুষের স্বপ্নকে ধারণ করতে পারি। এবং আমি আবারও বলবো, অনেকে বলেন যে নতুন বন্দোবস্ত ব্যর্থ হয়েছে, এগুলো স্লোগান সর্বস্ব কথাবার্তা, স্লোগান সর্বস্ব কথাবার্তা না। এগুলোকে কেউ ধারণ করুক আর না করুক, কেউ লালন করুক আর না করুক, আমি করি এবং আমার কমরেডরা করে, যারা আমাদের সাথে লড়তে চায় লড়বে। তো আপনাদেরকে সবাইকে অনেক অভিনন্দন।